আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রুমাইশার এমন ক্যাটকেটে উত্তর শুনে আন্টি মহল পুরাই তাজ্জব বনে গিয়েছে। আর এরপর যখন রাফসান আর সাফওয়ান বাইরে থেকে ফিরল তখন সবাই মিলে রাফসানকেই ধরে বসলো। কিন্তু সাফওয়ান এসে পরিস্থিতি সামাল দিয়ে আন্টি মহলকে বলল যে আন্টি গ্রুপের ভেতর তাকে নিয়ে এমন এমন হাইপ দেখে রাফসান একটু মজা করেছে। এরপর আরও কিছু বাক বিতণ্ডা শেষে সেই মামলা নিষ্পত্তি হলো। কিন্তু রুমাইশার মেজাজ ঠান্ডা হলো না। সিনথিয়া মেয়েটার উপর সে ভয়ানক রেগে আছে। তাকে বলে কিনা বেহায়া নির্লজ্জ মেয়ে, যে ছেড়ি নিজের একদিনে একটা বুইড়া ছেলে দেখে পাগল হয়ে গেছে, সে আবার অন্যেরে বলে বেহায়া নির্লজ্জ। রুমাইশা সিনথিয়ার উপরে সব রাগ সাফনের উপর ঝাড়ছে। ওই ঘটনার পর আর একটা কথাও বলেনি সাফনের সাথে। চোখ মুখ শক্ত করে রেখেছে ও। আর বাড়ি ফিরে সোজা চলে গিয়েছে আয়েশার আশাকে নিয়ে যে কামড়ে আছে সেখানে। তারপর সাদমান আর শাহমিকে দিয়ে বলে পাঠিয়েছে যে সে রাতে রাশাকে নিয়ে আয়েশার কাছেই ঘুমাবে, আর সাফন যেন বাচ্চাদের নিয়ে চিলকোঠার কামরায় ঘুমায়। সাফন কয়েকবার কথা বলতে গেছে ওর সাথে, কিন্তু রুমাইশা দরজায় খোলেনি। আয়েশা কয়েকবার জিজ্ঞেস করেছে কি হয়েছে, কিন্তু তার প্রশ্নেরও কোনো উত্তর দেয়নি রুমাইশা। মেকআপ উঠিয়ে শাড়ি বদলে শুধু পেটিকোট আর অন্তবাস পরেই শুয়ে পড়েছে রাশাকে বুকে নিয়ে। আর সাফন উপায় না পেয়ে সাদমান আর শাহমিরকে নিয়ে একা একাই চিলেকোঠার কামড়ে গিয়ে শুয়ে পড়েছে। কেন যে ওরকম পাকনামি করতে গেল ও? এখন রিমুকে ছাড়া সে কিভাবে ঘুমেবে সেই চিন্তায় করছে ও শুয়ে শুয়ে। বিগত 12 বছরে একটা রাতও রিমুকে ছাড়া ও থাকেনি। রিমুকে ঘর থেকে বের করে দিলে সাফন গিয়ে সোফায় শুয়ে পড়তো, আর ভোরবেলা উঠে দেখতো তার বউ ঠিকই বুকের ওপর ঘুমিয়ে আছে। কিন্তু আজ রিমু যে খ্যাপা খেপেছে, তাতে ওর কাছে ঘুমাতে আসবে কিনা সেই ব্যাপারে সন্ধিয়ান সাফওয়ান। তারপরও কামরার দরজা লক করেনি ও, খোলে রেখে দিয়েছে। তার বইয়ের আবার ঘুমালে রাগ পড়ে যায়। এক ঘুমের পরে দেখা যাবে তিনি মেয়েকে কোলে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন, কারণ বরের বুকে না ঘুমালে তার ঘুমের জুত হয় না। এসব চিন্তাভাবনা করে বিছানা ছেড়ে উঠে নিজের চোখের লেন্স আর আর্টিফিশিয়াল রংটা খুলে নির্দিষ্ট স্থানে রাখলো সাফওয়ান। তারপর ওয়াশরুমে গিয়ে আবার একবার চোখে মুখে পানির ঝাপটা দিয়ে শুয়ে পড়ল ও। ঘুম আসবে কিনা সেটাই দেখার বিষয়। ভোর প্রায় 4টা। সাফন এতক্ষণ ধরে জেগেছিল। কিছুক্ষণ আগেই ওর চোখ দুটো লেগে এসেছে। সাফন বিছানার মাথায় ঘুমিয়ে আছে পাশ ফিরে, আর অন্য পাশে সাদমান আর শাহমির। সাফনের পরনে শুধু একটা ট্রাউজার, শরীরের অর্ধাংশ উন্মুক্ত। ঠিক এমন সময় ওর রুমে দরজা ঠেলে প্রবেশ করলো একটা অবয়। ধীর গতিতে সে এগিয়ে এলো সাফনের বিছানার দিকে। অবয়টি আরও এগিয়ে এসে সাফনের বাহু স্পর্শ করলো। নিজের হাতটা সাফনের বাহুতে মোলায়েমভাবে ছুঁয়ে দিল কুনি পর্যন্ত। ঘুম হালকা হয়ে এলো সাফনের, নড়ে উঠল ও। অবয়টা হাত উঠিয়ে নিল সাথে সাথেই, কিন্তু সাফন আবার স্থির হয়ে যেতেই অবয়টা আবার নিজের হাত সঞ্চালন করলো সাফনের পেশিবহুল বাহুতে। তন্দা আচ্ছন্ন চোখে ও মুখ তুলে তাকালো অবয়টির দিকে। প্রথম দেখায় তাকে হঠাৎ করে রিমু ভাবলেও পরক্ষণে আগন্তুককে চিনতে পারল সাফওয়ান। আর এই পরমুহূর্তে সে কিছু বোঝে ওঠার আগেই অবয়টি ঠোঁট ডুবিয়ে দিল সাফনের ঠোঁটে। সাফনের তন্দা ছুটে গেল ঝড়ের গতিতে, আর এরপরেই তড়িৎ গতিতে আগন্তুক থেকে নিজেকে ছাড়িয়ে নিজের ডান হাত দ্বারা আগন্তুকের চোয়াল আর কান বরাবর নিজের সর্বশক্তি দ্বারা একটা থাপ্পড় বসিয়ে দিল ও। ওর সেই থাপ্পড়ের ভর সামলাতে না পেরে ছিটকে গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খেলো আগন্তুক। আর এরপরই সাফওয়ান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বজ্র কণ্ঠে বলল, আপনি যে এতটা বেহায়া হবেন আমি তো ভাবিনি আফসানা। এই মুহূর্তে আমার ঘর থেকে বেরিয়ে যান। কিন্তু সাফনের সেই কথা আফসানার কানে গেল না। ও সাফনের সেই জলজলে চোখচড় আর ক্যানেল দাঁত দই দেখে সেই হারিয়ে ফেলেছে। দেওয়ালের নিচে বসতেই হতবাক হয়ে বিস্ফোরিত নয়নে ও তাকিয়ে আছে সাফনের দিকে। রাগে সাফনের চোখ মুখ শক্ত হয়ে গেছে, চোখ জোড়া দিয়ে যেন আগুন ঝরছে, হাত পা কাঁপছে ওর, নিঃশ্বাস পড়ছে ঘন ঘন। সাফন এবার নিজের ট্রাউজারের পকেট থেকে ও 2 সাইডেড সোটটা বের করেই তার মাঝখানে চাপ দিল। সাথে সাথেই সোটটার দুপাশে বিলেট দুইটা বেরিয়ে এলো খচ করে। রুমের আগচালোয় চকচক করে উঠল সে দুটো। আফসানার কলিজার পানি শুকিয়ে গেল যেন। ভয়ঙ্কর দৃষ্টিতে তাকি সোটটা নিজের ডান হাতের মুঠিতে শক্ত করে ধরে দৃঢ় পায়ে আফসানার দিকে এগিয়ে আসতে আসতে দাঁতের দাঁত চেপে হিসিয়ে সাফন বলল, 5 সেকেন্ডের ভেতরে যদি আপনি এখান থেকে বের না হন তাহলে আমি ভুলে যাব যে আপনি রাফসানের স্ত্রী। আফসানার হুঁশ ফিরল এবার।
দ্রুত গতিতে মেঝে থেকে উঠে পরিকি মরি করে ছুটে পালালো কামরা থেকে। আফসানা চলে যেতে নিজের চোটটার মাঝে চাপ দিয়ে আবারও ব্লেড দুইটাকে ভেতরে ঢুকিয়ে দিল সাফওয়ান। তারপর সেটা পকেটে ঢুকিয়ে রেখে হুড়মুড়িয়ে ও বেরিয়ে এলো রুম থেকে। আর এরপর ছাদের মাঝের দিকে গিয়ে হাঁটু ভেঙে ও বসে পড়ল ছাদের উপর। রাগে ওর গা কাঁপছে থরথর করে। এই দৃশ্যটা মনে পড়লেই ওর মন চাচ্ছে নিচে গিয়ে আফসানাকে জবাই করে দিয়ে আসতে। সে যদি রাফসানের স্ত্রী না হতো তাহলে ওকে ওইখানেই পিস পিস করে কাটতো সাফওয়ান। ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে লাগলো ও। চোখের সামনে বারবার রিমোর চেহারাটা ভেসে উঠছে। নিজের অজান্তে ওর মুখ থেকে বেরিয়ে এলো, ক্ষমা করো আমাকে, ক্ষমা করো রিমু। তুমি ছাড়া অন্য কেউ আমাকে ছুঁয়েছে। আমি তোমার আমানত রক্ষা করতে ব্যর্থ হয়েছি। এটা জানলে তুমি যত কষ্ট পেতে তার থেকে বেশি কষ্ট পাচ্ছি আমি রিমু। আমি কোন মুখে তোমার সামনে যাব রিমু? ক্ষমা করো আমাকে, ক্ষমা করো। তাদের উপর বসে হাঁসফাঁস করতে থাকলো সাফওয়ান। আর কিছুক্ষণ ওভাবে বসে থেকেই সেখান থেকে উঠেও চলে গেল কামরায়। এরপর ওয়াশরুমে ঢুকে বেসিনের সামনে দাঁড়িয়ে কয়েকবার থুতু ফেলে এরপর কুলি করলো ও। তারপর নিজের ডান হাতের বাহুটা পানি দিয়ে রগেরে রগেরে ধুয়ে ফেলল কয়েকবার। বেসিনের সামনে আয়নায় তাকালো সাফওয়ান। আর তাকানোর সাথে সাথেই আবার সেই নোংরা দৃশ্য ভেসে উঠল ওর চোখের সামনে। গা গুলিয়ে উঠল ওর। আর সাথে সাথেই মুখ ভরে বমি করলো ও। বমি করা শেষে মাথা তুলে হাঁপাতে লাগলো সাফওয়ান। তারপর আবার হাত মুখ ধুয়ে শাওয়ার ছেড়ে দিয়ে শাওয়ারের নিচে দাঁড়ালো ও। এরপর অনেকক্ষণ ধরে গোসল দিল সাফওয়ান। প্রায় ঘন্টাখানেক পর ওয়াশরুম থেকে বের হয়ে এলো ও। তারপর এসে আবার বিছানায় এলিয়ে দিল ও। ঘুমিয়ে ওর চোখ জোড়া ভেঙে আসছে। রিমুকে খুব দরকার ওর এখন এই মুহূর্তে, নইলে চোখে ঘুম থাকলেও ঘুম আসবে না ওর। ঠিক সেই মুহূর্তেই ঘুমন্ত রাশাকে কোলে নিয়ে কামরায় ঢুকলো রুমাইশা। হাতে ওর শাড়ি আর ব্লাউজ, পরনে পেটিকোট আর অন্তর্বাস, আর তার উপর দিয়ে একটা গামছা যেন ওর শরীরের অর্ধাংশে। রুমাইশাকে দেখে বিছানা ছেড়ে উঠে এলো সাফওয়ান। আর এরপরই রুমাইশার কোল থেকে রাশাকে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে এসে ঝড়ের গতিতে রুমাইশার গা থেকে গামছাটা খুলে ফেলে দিয়ে রিমুকে শক্ত করে জড়িয়ে ধরল সাফওয়ান। তারপর ঘুমো ঘুমো কণ্ঠে বলল, খুব ঘুম পাচ্ছে রিমু, আমাকে একটু জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দাও। তোমাকে ছাড়া আমার ঘুম আসছে না। রুমাইশা সাফওয়ানকে জড়িয়ে ধরা অবস্থাতেই ঠেলতে ঠেলতে বিছানার দিকে নিয়ে গেল। তারপরে সাফওয়ানকে বিছানায় বসিয়ে দিয়ে একটা তোয়ালে দিয়ে এসে ওর ভেজা চুলগুলো ভালোভাবে মুছিয়ে দিল। তারপর বিছানায় উঠে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল ও। এরপর সাফওয়ানের দিকে তাকিয়ে নিজের দুহাত বাড়িয়ে দিল ও বাচ্চাদের মতো। সাফওয়ান ঘুম জড়ানো চোখে তাকিয়ে ছিল ওর দিকে। রুমাইশা হাত বাড়িয়ে দিল ও নিজেও বিছানায় উঠে রুমাইশার বাড়ানো হাতের ভেতর দিয়ে নিজের মাথাটা গলিয়ে দিয়ে ওর বুকের উপর রাখলো। আর এরপর রিমুর বুকে মুখ ডুবি ঘুমিয়ে সে তলিয়ে গেল ও। রুনিয়া, আয়েশা আর সাথে আরও কিছু মহিলা মিলে একসাথে সকালের খাবারের ব্যবস্থা করছেন। অনেক রাত করে ঘুমানোয় সবারই উঠতে দেরি হয়ে গেছে। আফসানা নিচে আসেনি, তার জ্বর, কপাল কেটে গেছে অনেকখানি, রক্ত পড়েছে ভালোই। রাফসান নিচে এসে খবর দিয়ে গেছে কিভাবে কেটেছে। জিজ্ঞেস করলে রাফসান বলল যে আফসানা ভোরবেলা ওয়াশরুমে পা পিছলে পড়ে গেছে, তারপর থেকেই জ্বর তার। রাফসান সকালে ফার্স্ট এইড করে দিয়েছে আর ডাক্তারকে কল করেছে, হয়তো খানিকক্ষণ পরে চলে আসবে। হলরুমে সোফায় বসে আছি সিনথিয়া আর তার মা, আর সাথে আরও কিছু মহিলা। বিবাহ ম্যানেজমেন্ট আন্টিও সেখানেই আছেন। সিনথিয়ার মুখখানা অন্ধকার, কারণ গতকাল সে সাদ্দাম হুসাইন নামে ব্যক্তিটার সাথে বিয়ের কথা শুনে নিজের সব কাজিন মহলকে অতি আনন্দের সাথে জানিয়েছিল, বিশেষ করে তার সেই খালাতো বোনকে, যে কিনা সাদ্দাত হুসাইনের উপর ক্রাশ খেয়ে বসেছিল। আর এখন সব কিছু ভেস্তে যাওয়ার পর সব কাজিনরা মিলে ওকে পচাচ্ছে। আর তার সেই খালাতো বোন তো প্রতিটা কথাই তাকে খোঁচা মারতে ছাড়ছে না। সিনথিয়া যাই বলছি তার উত্তরে কোনো না কোনোভাবে সাদ্দাত হুসাইন নামক ব্যক্তিটার প্রসঙ্গ টেনে আনছে সে ইচ্ছে করে। আর এসব সহ্য করতে করতে কাল রাত থেকে সিনথিয়া ফেড আপ হয়ে আছে। যদিও বিবাহ ম্যানেজমেন্ট আন্টি তাকে কাল থেকে ভরসা দিচ্ছেন যে সাদ্দাত হুসাইনের থেকেই ভালো পাত্র সে নিজ দায়িত্বে জোগাড় করবেন সিনথিয়ার জন্য। কিন্তু সিনথিয়া আর ভরসা পাচ্ছে না। রুমাইশারা এখনও নিচে আসেনি। রুনিয়া একবার জিজ্ঞেস করেছিলেন আয়েশের কাছে, তিনি বলেন রুমাইশা আবার সাদের কামরায় গিয়ে ঘুমিয়েছে সকালে, তাই খাবার টেবিলে খাবার দেওয়ার সময় রুনিয়া ভাবলেন কাউকে দিয়ে ওদের ডাকিয়ে আনবেন। ঠিক তখনই ছাদের উপর থেকে কয়েকজোড়া পদধ্বনি শোনা গেল।
আর তার কিছুক্ষণ পরেই সাদমান আর শাহমিরকে সিঁড়ি বেয়ে লাফিয়ে লাফিয়ে নামতে দেখা গেল। আর এখনও অদৃশ্যমান রোম্যান্সের কণ্ঠে সাবধানী বাণী শোনা গেল দুই ভাইয়ের উদ্দেশ্যে। লাফিয়ে চলতে মানা করল রুমাইশা ওদের দুজনের পরনে চারকোল রঙা প্যান্টের সাথে মশরঙা ফুল স্লিভ টি শার্ট। রুমাইশা ওদেরকে সবসময় এরকম পোশাকই পরায়, এতে মানুষের মাঝে ওদের দুজনকে চিনতে কনফিউশন লেগে যায়। রুমেশা মজা পায় খুব এতে। দুজনেরই লাফালাফির শব্দে হলরুমে উপস্থিত লোকগুলো ফিরে তাকালো সেই দিকে। সিনথাও তাকালো। এরা যে সাদ্দাত হুসেনের বাচ্চা কাচ্চা, তা সে কালকে রাতেই জেনেছে। বাচ্চা দুটোর দেখতে একদম বাপের মতো। ওরা হলরুমে নেমে আসার কয়েক মুহূর্ত পরেই দোতলা সিঁড়িতে পা রাখলো সাফন আর রুমাইশা। সাফনে কোলে বসে আছে রাশা, পিটপিট করে তাকাচ্ছে সে চারিদিকে। কিন্তু রুমাইশা আজ আর কালচারাল ড্রেস পরে নেই। তারা ফ্যামিলি শুদ্ধ সবাই আজ একই রকমের পোশাক পরেছে। রুমাইশার পরনে একটা শ্যাদো রঙা ব্যাঙ্গি প্যান্ট আর কফি রঙা ফুল স্লিভ টি শার্ট। স্লিভ দুটো কোনোর কাছে গুটিয়ে রাখা সাফনের স্টাইলে। টি শার্টটিতে রুমাইশার দেহের অবয় খুব অল্পই বোঝা যাচ্ছে। গাঢ় মেরুন রঙা লম্বা চুলগুলো উঁচু করে ক্লাসার দিয়ে বেঁধে রাখা। কয়েকটা বেবি হেয়ার সামনে বেরিয়ে আছে। আর সাফনের পরনে ছেলেদের সাথে মিলে চারকোল রঙা প্যান্ট আর হারবর রঙা ফুল স্লিভ টি শার্ট। সে নিজেও স্লিভ দুইটা কোনোর কাছে গুটিয়ে রেখেছে। আর আশেকে একটা সাদা রঙা ট্রাউজার আর গোলাপি রঙা ফুতো পরিয়ে দিয়েছে রুমাইশা, যেন গরমে কষ্ট না পায়। ওদের এমন ম্যাচিং ম্যাচিং ড্রেস দেখে সবাই হা হয়ে তাকিয়ে আছে। রুমাইশাকে অন্যরকম সুন্দর লাগছে, তবে তাকে দেখে কেমন যেন মাফিয়া মাফিয়া ফিল আসছে। চোখ মুখ তেমনই করে রেখেছে ও, চলো শক্ত হয়ে আছে। সিনথিয়া সহ ওর আরও কিছু কাজিনরা সিঁড়ি পেয়ে নামার রুমাইশার দিকে তাকালো। গতকাল রাতের শাড়ি পরা মেয়েটার সাথে এই মেয়েটার কোনো মিল পাচ্ছে না ওরা। এই মেয়েটা যেন কালকের ওই মোলায়েম মেয়েটার মতো নয় একদমই। খুবই শক্ত গোছে কেউ একজন। হাঁটা চলা দেখে মনে হচ্ছে মেয়েটি স্পেশাল ফোর্সের কোনো সদস্য। এখনই প্যান্টের পেছনে টি শার্ট নিচে গুজে রাখা রিভলভারটা বের করে তাক করে সামনে যে কাউকে শ্যুট করে দিবে। আর সাফনের দিকে কেউ তাকাচ্ছেও না ভয়ে। কালকে পাঞ্জাবি পরা স্মিত হাস্যমুখ ওয়ালা পুরুষ মানুষটা যেন রাতারাতি পুরোটা পরিবর্তন হয়ে গেছে। বাদামি রঙা তীক্ষ্ণ চোখ জোড়ার উপর কালো ঘন ভুরুজোড়া কুচকে আছে আজ বরাবরের মতোই। চলদয় শক্ত, জল লাইনটা ধারালো হয়ে ফুটে আছে মুখের উপর। বাহুদয়ের পেশিগুলো স্লিপের উপর দিয়েই দৃশ্যমান হয়ে আছে। শিকারী দৃষ্টিতে সে একবার হলরুমের সোফায় বসা আন্টি মহলের দিকে তাকালো। আর সাথে সাথে তার দিকে তাকিয়ে থাকা সেখানে সবগুলো কি এক অদ্ভুত ভীতিতে চোখ নামিয়ে নিল দ্রুত, যেন ওই চোখ জোড়ায় তাকালেই কিছু একটা অঘটন ঘটে যাবে এক্ষুনি। মেয়েকে কোলে নিয়ে কোনো দিকে না তাকেই সাফন নেমে ভারী ভারী পা ফেলে চলে গেল কিচেনে রুনিয়ার কাছে। আর রুমাইশা গিয়ে আন্টি মহলের বিপরীত দিকের একটা খালি সোফায় বসলো। তারপর টিভির রিমোটটা নিয়ে নিউজ ছেড়ে দিল। ও এসে বসার সাথে সাথেই আন্টি মহল আর সিনথিয়ার কাজিন মহল পুরাই চুপ মেরে গেল। কেউ আর কোনো কথা বলছে না। সবাই রুমাইশার অগোচরে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে দেখতে থাকলো ওকে। রুমাইশা নিউজ ছেড়ে দিয়ে পকেট থেকে ফোন বের করলো। তারপর শাফিনের কাছে কল লাগালো। শাফিন এখনও রুম থেকে বের হয়নি। নতুন বউ নিয়ে সে সেই যে ঘরে ঢুকেছে, এখনও তার বের হওয়ার নাম নেই। 2-3 বার রিং হওয়ার পর শাফিন কল রিসিভ করে বলল, হ্যাঁ আপু বলো, কিছু লাগবে তোমার? কিরে তুই বেরোচ্ছিস না কেন রুম থেকে? লোকজন বউ দেখতে আসবে এক্ষুনি, অলরেডি হয়তো আসা শুরু করেছে। আর তুই বউ নিয়ে সেই যে কাল রুমে ঢুকেছিস আর বেরোনোর নাম নিচ্ছিস না, নাকি আজ বেরোবি না বলে ঠিক করেছিস? আপু বের হতাম অনেক আগেই, কিন্তু মা কাল রাতের বেলাতেই একটা শাড়ি দেখিয়ে সকালে পরতে বলেছিল সানিয়াকে। কথা ছিল আফসানা ভাবি এসে পড়াবে, কিন্তু পরে শুনলাম ভাবি নাকি শরীর খারাপ আর মাও ব্যস্ত। আর তোমাকে কল করলাম কয়েকবার, তার নট রিচেবল দেখালো। এদিকে এ বেচারি শাড়ি পরতে পারে না, তাই দুজন মিলে চেষ্টা করছি অনেকক্ষণ ধরে, কিন্তু পারছিই না। আচ্ছা আমি আসছি, দাঁড়া। বলেই কল কেটে দিয়ে ও দোতলার দিকে এগোলো। ও উঠে যেতেই সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ ওরা দমও নিচ্ছিল আস্তে আস্তে, যেন দম নিতে একটু বেশি জোরে শব্দ হলে সামনের এই অসাধারণ আর অদ্ভুত সুন্দর মেয়েটা তাদেরকে গলা ধরে বলবে, শব্দগুলি কেন, উত্তর দে।
সাফন কিচেনে ঢুকে রুনিয়া আর আয়েশার উদ্দেশ্যে গমগমে কণ্ঠে বলে উঠল। আপনাদের সাথে আমার কিছু কথা আছে প্রাইভেটলি। সাফন এই কথা উচ্চারণ করা মাত্রই বাকি মহিলাগুলো যে যার কাজ ফেলে তড়িঘড়ি করে কিচেন থেকে বেরিয়ে গেল। কিচেনে রইলেন শুধু রুনিয়া আর আয়েশা। সাফন কিচেনের দরজাটা কিঞ্চিত ভেজিয়ে দিয়ে রুনিয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, মা, আমি আমাদের ফিরে যাওয়ার টিকিট কেটে ফেলেছি। কাল পরশুর ভেতরেই আমরা দেশ ছাড়বো। সাফন এখনও রুমাইশাকে আফসানার ওই ঘটনার ব্যাপারে কিছুই জানায়নি। যত দ্রুত সম্ভব আমাজনে ফিরে গিয়েই রুমাইশাকে সব জানানোর সিদ্ধান্ত নিয়েছে ও। নইলে রিমো যে মেজাজি, দেখা যাবে রাগের বশে গুরুতর কিছু করে ফেলেছে। এ ব্যাপারে একমাত্র সাফিনের সাথেই কথা বলারই সিদ্ধান্ত নিয়েছে ও। সাফনের চলে যাওয়ার কথা শুনে রুনিয়ার বুকটা ধক করে উঠল। তার বুকে ফেরা মানিক আবার তাকে ছেড়ে বিদেশে পাড়ি জমাবে শুনেই তার বুকটা যেন খালি হয়ে গেল নিমিষে। ধরা গলায় তিনি জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি কেন যাবি তুই? কয়েকটা মাস থেকে তারপর জানা। গত 12টা বছর তোদেরকে আমার কাছে পাইনি, নাতি নাতনিদেরকে মন ভরে একটু আদর করতে পারিনি, আর তোরা গত পরশু এসে বলছিস কাল পরশুর ভেতরেই চলে যাবি। এটা কি মায়ের মন মেনে নিতে পারে? বল আমাকে একটু। আমরা আরও বেশ কিছুদিন থাকার প্ল্যান করেই এসেছিলাম মা, কিন্তু কিছু সঙ্গত কারণে আর থাকা সম্ভব হচ্ছে না। আর তাছাড়া আমার ল্যাব আছে সেখানে, জানোই তো। আমাকে একটা বিজনেস সামলাতে হয়। আমি যদি বেশি দিন অনুপস্থিত থাকি তবে আমার কোম্পানির ক্ষতি হবে মা, বোঝার চেষ্টা করো। আর তাছাড়া লিন্ডা সেখানে একা আছে। সে রিমুর সান্নিধ্য ছাড়া খাবার খেতে চায় না। যদিও তাকে কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে রেখে এসেছি, কিন্তু আমরা বেশি দিন বাইরে থাকলে সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে পড়বে। লিন্ডাকে? ও, তোমাদেরকে তো বলাই হয়নি। সেখানে আমাদের একটা পোষা পাইথন আছে, তার নাম লিন্ডা। আমি তার কথাই বলছি। এখন আমাদের সিদ্ধান্ত তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, যেন তোমরা আগের থেকেই নিজেদেরকে প্রস্তুত করে নাও আমাদের বিদায় দেওয়ার জন্য। তবে চিন্তা করো না, আমরা আবার আসবো বছর ঘোরার আগেই। সাফনের কথার মাঝেই রাশাকে সাফনের কোল থেকে হাত বাড়িয়ে নিজের কোলে নিয়ে নিলেন আয়েশা। তারপর সাফনের কথা শেষ হতেই বলেন, তোমরা ফিরে যাওয়ার আগে একবার ও বাড়ি থেকে ঘুরে এসো। তুমি আমাদের জামাই হওয়া সত্ত্বেও তোমাকে এখনও সেভাবে জামাই আদরটা করতে পারলাম না। এবার গেলে মনের মতো করে তোমাকে জামাই আদর করব। আর সাদমান শাহমিরেরও নানি বাড়ি দেখা হবে। জি মামি, ফিরে যাওয়ার আগে আপনাদের ওখানে যাব অবশ্যই, নইলে রিমু আমাকে আস্ত রাখবে না। আমি এখন একটু বেরোবো মা, শাফিনকেও সাথে নিতে হবে। দুপুরের আগেই চলে আসবো। সকালে খাওয়াটা বাইরেই খেয়ে নেব। তুমি সাদমান আর শাহমিরকে দেখে রেখো একটু। ওদের আম্মাজান তো বহু বছর পর নিজের বাড়ি ফিরে খুব আনন্দে আছে, তার এসব দিকে আপাতত খেয়াল থাকবে না। রুনিয়া মাথা নেড়ে সম্মতি জানাতেই সাফন কিচেন থেকে বেরিয়ে এলো। ফোনটা বের করলো শাবিনকে কল লাগানোর জন্য, কিন্তু কল করার প্রয়োজন হলো না। সাফন হলরুমে এসে দাঁড়াতেই শাবিন দোতলার সিঁড়ি বেয়ে নিচে নামলো। ওকে দেখে সাফন এদিক ওদিক তাকিয়ে রুমাইশাকে খুঁজতে থাকলো। শাবিন ভাইয়ের চাউনি দেখে বুঝে ফেল তার ভাই আসলেই কাকে খুঁজছে। ও এগিয়ে সাফনের কাছে এসে বলল, আপু আমার রুমে আছে ভাইয়া, সানিয়াকে শাড়ি পরাচ্ছে। সাফন শাফিনের দিকে তাকিয়ে দেখলো সে প্যান্ট শার্ট পরে রেডি হয়ে এসেছে। সাফন বলল, আমি তোর কাছেই কল করতে যাচ্ছিলাম, কিন্তু তুই এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? বাইরে যাব একটু। রুমি আপু কিছু বইয়ের লিস্ট ধরিয়ে দিয়েছে, সেগুলোই কিনতে যাব। খেয়েই বের হবো। আমিও বেরোচ্ছি, বাসায় খাওয়ার দরকার নেই। চল দুজনেই বাইরে কিছু খেয়ে নিয়ে কিছুক্ষণ ঠু মেরে চলে আসি। শাবিন তো এক পায়ে খাড়া। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। নিউজ চ্যানেল তখনও চলছিল। সংবাদ পাঠিকা বলছেন, গতকাল রাতে ঝিনাইদহ থেকে গুম হয়েছেন আরও 2 তরুণী। পুলিশ তাদেরকে রাত থেকেই খুঁজছে, কিন্তু এখনও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে যারা গুম হয়েছেন তাদের কাউকেই এখনও খুঁজে পায়নি পুলিশ, তবে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। এই ব্যাপারে ঝিনাইদহের সরকারি পুলিশ সুপারকে প্রশ্ন করা হলে তিনি জানান, যারা এই কাজ করেছে তারা খুবই দক্ষতার সাথে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে, যাতে তাদেরকে সহজে ধরা না যায়। আর সাহসীরা যে লোক সংখ্যায় অনেক সেটাও জানিয়েছেন তিনি। এই নিয়ে গত 6 মাসে খুলনা বিভাগে গুম হওয়া মানুষের সংখ্যা 213 জনে এসে দাঁড়ালো। সাফন এতক্ষণ টিভি স্ক্রিনের দিকে তাকিয়েছিল। এরপর শাফিনের দিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, কিরে, এত মানুষ গুম হচ্ছে কেন? বাইরে চলো, গাড়িতে যেতে যেতে বলবো। সাফন ওর কথাটা শুনে টিভি স্ক্রিনের দিকে আরও একবার তাকে মেন ডোর দিয়ে বাইরে চলে গেল।
দুপুরবেলা গোসল শেষে একটা ট্রাউজার আর কামিজ পরে ভেজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিয়ে হাতে এক গাদা বই নিয়ে রুমেশা দোতলায় এলো। বিয়ের আগে রুমেশা যে কামরায় থাকতো সেখানে রাফসান আর আফসানাকে থাকতে দেওয়া হয়েছে। রুমেশা সে কামরার দরজায় নক করলো। দরজা খোলাই ছিল। ভিতর থেকে আফসানা জোর গলায় বলে উঠল, আসতে। রুমেশা দরজা ঠেলে ভিতরে ঢুকলো। রাফসান বাড়িতে নেই। আফসানা বিছানায় শুয়ে আছে। স্যালাইন চলছে ওর। মাথার কাছটাতে ব্যান্ডেজ করা, মুখের বাঁ পাশটা ফোলা ফোলা, চোখ মুখ ছলছল করছে ওর। রুমেশাকে দেখেই কেমন যেন মিয়ে গেল ও। রুমেশা ভেতরে এসে মিষ্টি করে হেসে আফসানার পাশেই বিছানায় বসলো। তারপর বলল, সকালেই শুনেছিলাম যে তুমি পড়ে গিয়ে কপাল ফাটিয়ে ফেলেছ, কিন্তু ব্যস্ততার কারণে তখন আর তোমাকে দেখতে আসতে পারিনি। আরও একটা কারণ ছিল, তোমাকে কয়েকটা বই উপহার দেয়া। তাই ভাবলাম বইগুলো হাতে পেয়ে তবেই তোমার সাথে দেখা করব। তা তুমি ওয়াশরুমে গিয়ে পড়লে কিভাবে বলো তো? আর পড়লে মাথাটাও ফাটালে, সেটাও এতটা গভীরভাবে যে 2টা সেলাই দেয়া লাগতো। কি বলবো বলো, ঘুমের ঘরে ওয়াশরুমের ফ্লোরে পা দিয়েছি, সেখানে যে সাবান পানি ফেলানো ছিল সেটা আমি খেয়াল করিনি একদম। পা দিতেই পড়ে গেছি, মাথায় আঘাত লেগেছে ফ্লোরের সাথে। ওখান থেকে কোনো রকমে এসে তোমার ভাইয়াকে ডেকেছি। তারপর তোমার ভাইয়া উঠে আমার কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দিয়েছে। কি বলো? তুমি এসে ভাইয়াকে ডেকেছো? তুমি পড়ে গেছো তা ভাইয়া টের পায়নি একদম? তোমার ক্ষতের কথা শুনে তো মনে হচ্ছে বেশ জোরে সোরেই আঘাত পেয়েছো। শব্দও তো ভালোই জোরে হওয়ার কথা, আর ওয়াশরুমেও তো বেডের একদম কাছেই। ভাইয়া তো একটু শব্দ হলেই ঠেলে ওঠে, আর তুমি পড়ে গেছো ও একটু টের পায়নি? গাধাটা খেয়ে খেয়ে মোটা হচ্ছে আর কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে। ও আসুক আজ, ওকে আমি কে ঝাড়াটা ঝাড়ি, তুমি শুধু দেখো। আরে না, কিছু বলার দরকার নেই। এখন আর বলে কি হবে বলো, যা হওয়ার তা তো হয়েই গেছে। তোমার মুখে কি হয়েছে ভাবি? বাম পাশটা কেমন যেন ফোলা ফোলা লাগছে। পড়ে গিয়ে তুমি মুখেও বাড়ি খেয়েছো নাকি? কিন্তু তোমার কপাল যেখানে কেটেছে সেখানে বাড়ি খেলে তো মুখের ওপাশে আঘাত লাগার কথা না, নাকি 2বার পিছলে পড়েছো? রুমেশার কথাই যেন স্পষ্ট ব্যাংকের আভাস পেল আফসানা। গলাটা শুকিয়ে আসলো ওর। কি উত্তর দিবে ভেবে পেল না ও। আমতা আমতা করে কিছু একটা বলতে গেল ও, কিন্তু রুমেশকে থামিয়ে দিয়ে বলল, থাক, তুমি অসুস্থ মানুষ, অত কথা বলতে হবে না। এখন আমি তোমাকে যা দিতে এসেছি তাই দিয়ে যাই। বলে মিষ্টি এসে রুমেশা বিছানার উপর রাখা কাগজে মনো বইয়ের বান্ডেলটা আফসানার দিকে এগিয়ে দিল। আফসানার এক পলক সেদিকে তাকিয়ে বলল, কি বই এনেছো আমার জন্য? আমি তো বই তেমন পড়ি না, পড়া হয় না, তাও আবার এতগুলো। পড়ো না, কিন্তু তোমার তো এবার পড়তেই হবে। আর এখানে কি কি বই এনেছি সেটা বলবো, তবে তার আগে তোমাকে একটা গল্প শুনতে হবে, নইলে এই বইগুলোর মর্ম তুমি বুঝবে না। আফসানা ভাবলো সে শুধু শুধুই ভয় পাচ্ছে। রুমেশে সে সবাই কিছুই জানে না। তাকে দেখে এরকম মিয়ে গেলে সে এবার সত্যি সন্দেহ করে বসবে। ঢোক গিলে সে বলল, কি গল্প? ভাইয়া হয়তো তোমাকে আগেই বলেছে যে আমি বা সাফওয়ান, আমরা দুজনের কেউই স্বাভাবিক মানুষ নই। আজ থেকে 12 বছর আগে আমার সাফওয়ানকে যখন বিদেশি এক সন্ত্রাসী তুলে আমেরিকাতে নিয়ে গেছিল, তখন তার কয়েক মাস পরে সাফওয়ানকে তাদের হাত থেকে ফিরিয়ে আনার জন্য আমি নিজেও আমেরিকা পাড়ি জমাই। প্রথম যেদিন আমি সাফওয়ানকে সেখানে আটকে রাখা হয়েছিল, সেদিন লুকিয়ে অনুপ্রবেশ করি। সেদিন প্রায় সারাটা রাত আমি ওর সাথেই ছিলাম। সাফওয়ানের দেখাশোনার জন্য সেখানে একজন নার্স নিযুক্ত ছিল, অ্যাশলি নাম তার। তো সেদিন রাত 2টার দিকে ওই অ্যাশলি মেয়েটা হঠাৎ সাফওয়ানের রুমের দরজায় নক করে। আমরা দুজন তখন গল্প করছিলাম। দরজায় কারোর উপস্থিতি টের পেয়ে সাফওয়ান আমাকে ওর বিছানার সাদা রঙা বেডশিটের নিচে লুকিয়ে রাখে। তারপর গিয়ে দরজা খুলে আবার বিছানায় চলে আসে। তখনই অ্যাশলি মেয়েটা কি করে জানো? ওই মেয়েটা বিছানার ওপর উঠে আমার সামনেই আমার সাফওয়ানের দিকে এগিয়ে এসে ওর শার্টের বুকের বোতাম খুলতে থাকে সাফওয়ানের সাথে ইন্টিমেট হওয়ার জন্য। আর তখন আমি কি করি জানো? বলে আবারও বিরতি দিল রুমেশা। ওর চোখ মুখ এখন ভয়ানক রকম শক্ত। আফসানা ভয় পেল প্রচণ্ড। চোখে মুখে ওর অসহায়ত্ব ফুটে উঠল নিদারুণভাবে। রুমেশার করা প্রশ্নের উত্তর দেওয়ার মতো সাহস করে
উঠতে পারলো না ও, গলা থেকে ওর আওয়াজ বের হচ্ছে না। কিন্তু রুমাইশা ওর উত্তরে অপেক্ষা না করেই দাঁতের দাঁত চেপে বলে উঠল, আমি ও চুলের মুঠি ধরে ওকে মেঝের সাথে গায়ের জোরে বাড়ি দিতে দিতে ওর মাথাটা ফাটিয়ে ঝাঁঝরা করে দিলাম। আর তারপর ওর চুল ধরে টানতে টানতে বাইরে নিয়ে গিয়ে বাইরের মেঝের ওপর আবার মাথা ধরে আছাড় দিলাম। দিতেই থাকলাম। ওর জান বেরিয়ে না যাওয়া পর্যন্ত ওর মাথাটা আমি মেঝের সাথে আছাড় দিলাম। এরপর কি হলো জানো? মেয়েটা মরে গেল। আফসোস। রুমাইশা তাকিয়ে রইল আফসানার ওই ভয়ার্ত মুখের দিকে। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আফসানার, চোখের পলক পড়ছে না ভয়ে। হাত পা কাঁপছে ওর থরথর করে। মৃত্যু ভয়ে ওকে গ্রাস করে ফেলেছে এই মুহূর্তে। কিন্তু রুমাইশা কথাগুলো বলে হাসলো অদ্ভুত ভঙ্গিতে। তারপর আবার নিজেই স্বাভাবিক ভঙ্গিতে ফিরে গিয়ে কাগজগুলো মোড়ানো বইগুলো খুলতে খুলতে বলল, হ্যাঁ, যা বলছিলাম, তো এই বইগুলো তোমাকে দিয়ে যাচ্ছি। এগুলো পড়া তোমার জন্য খুবই জরুরি। তুমি আমার আপন ভাইয়ের একমাত্র বউ। এখন তুমি যে পরিবার থেকে এসেছো, সে পরিবার ঠিক কেমন সেটা তো আর আমি জানি না। তাদের সাথে আমার দেখাও হয়নি, আর কখনো হবে কিনা সেটাও জানি না। তারা তোমাকে কতটুকু কি শিক্ষা দিয়েছে সে ব্যাপারেও আমার কোনো ধারণা নেই। তবে তাদের শিক্ষায় হয়তো কোনো ঘাটতি থেকে গেছিল, বা তোমার গাফিলতির কারণে সে শিক্ষাটা তুমি তাদের থেকে নিতে পারোনি। তো সেই শিক্ষাটা যেন তুমি এখন পাও, সেই বিষয়টা নিশ্চিত করার জন্যই এই বইগুলো তোমাকে দিয়ে গেলাম। এখানের বইগুলোর বিষয়বস্তু হচ্ছে একটা মেয়ের তার স্বামী, সন্তান ও পরিবারের প্রতি কি কি দায়িত্ব আছে, বা সে কিভাবে তার নজর আর চরিত্রের হেফাজত করবে, কিভাবে পরপুরুষদের থেকে নিজেকে দূরে রাখবে, কিভাবে নিজের স্বামীর প্রতি সন্তুষ্ট থাকবে, এইসব। তো এইগুলো তুমি ভালোভাবে মন দিয়ে পড়বে, একদম মুখস্থ করে ফেলবে। আমরা খুব দ্রুতই দেশ ছাড়ছি, তবে বছর খানেক পর আমরা আবার ফিরব। তখন কিন্তু আমি টু দ্য পয়েন্টে তোমাকে এই বইগুলো থেকে প্রশ্ন করব। যদি ঠিকঠাক উত্তর না দিতে পারো, তবে তোমার ঠিক কি করব তা আমি এখনো ভেবে দেখিনি, পরে ভাববো। ঠিক আছে, এখন আমি যাই। কেমন? ভালো থেকো তুমি, আর দ্রুত সেরে ওঠো। এই কথাগুলো বলেই রুমাইশা বিছানা থেকে নেমে গট পায়ে হেঁটে চলে গেল বাইরে। আফসানার দিকে ফিরেও তাকালো না। আর আফসানা ভয়ে অনুশোচনায় বিছানার সাথে ফিট হয়ে রইল। চোখের সামনে তার এখনও রুমাইশা সেই আগুন ঝরা চোখ দুটো ভাসছে। কিছুতেই সেই দৃশ্যকে সামনে থেকে সরাতে পারছে না ও। আফসানাকে বইগুলো দিয়ে রুমাইশা যখন রুমে এলো, তখন সাফওয়ান বিছানায় বসে বালিশে হেলান দিয়ে ল্যাপটপে কিছু মেল দেখছিল। রাশা বিছানায় খেলছে। সাদমান আর শাহমির সকাল থেকেই নিচতলায়। বর্তমানে তারা দুজন দাদিমা আর নানুমণির সাথে ভাত ঘুম দিচ্ছে। রুমাইশা রুমে ঢুকতেই সাফওয়ান তাকালো ওর দিকে। ওর থমথমের মুখ দেখে সাফওয়ান আন্দাজ করলো কিছু একটা গড়বড় হয়েছে, কিন্তু কিছু আর জিজ্ঞেস করলো না। রুমাইশা সাফওয়ানকে পাশ কাটিয়ে বিছানায় উঠে বসলো। তারপর সাফওয়ানের দিকে পেছন ফিরে শুয়ে পড়ে রাশাকে বুকের ভিতর নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিল। সাফওয়ান দেখল ওকে কিছুক্ষণ, বোঝার চেষ্টা করলো তার বইয়ের মাথায় আসলে কি চলছে, কিন্তু কিছুই মাথায় এলো না ওর। একটুখানি বিরতি দিয়ে গলা খাকারি দিল সাফওয়ান। তাতেই রুমাইশার কোনো হেলদোল দেখল না ও। সাফওয়ান এবার জিজ্ঞেস করলো, না খেয়ে ঘুমিয়ে পড়েছ যে? শরীর খারাপ লাগছে? না, ঠিক আছি। শাফিনকে দিয়ে অতগুলো ইসলামিক বুকস নিলে যে হঠাৎ, কিন্তু একটাও তো রুমে দেখছি না। ওগুলো একজনকে গিফট করেছি, খুব দরকার ছিল তার। কাকে গিফট করলে? আমাকে তো কিছুই জানালে না। আফসানাকে। সাফওয়ান সাথে সাথেই চমকে তাকালো তার দিকে, পেছনে ফেরানো রুমাইশার দিকে। রুমাইশা যে শুধু শুধু আফসানাকে ইসলামিক বই গিফট করবে না, এটা বেশ ভালোভাবেই জানে সাফওয়ান। রুমাইশা যে কাল রাতের ঘটনা কোনোভাবে জেনে গেছে, সেটাও বেশ ভালোভাবেই বুঝতে পারলো ও। শুকনো একটা ঢোক গিলল সাফওয়ান। তারপর কোল থেকে ল্যাপটপটা নামিয়ে টেবিলের ওপর রেখে দিয়ে নিজের বালিশে শুয়ে পড়ল ও। তারপর ধীর গতিতে একটু একটু করে এঁকে বেঁকে এগিয়ে গেল রুমাইশার দিকে। এরপর রুমাইশার একদম কাছে গিয়ে ওকে পেছন থেকে নিজের বুকের সাথে লাগিয়ে জড়িয়ে ধরল। তারপর রুমাইশার ডান হাতের নিচ দিয়ে নিজের ডান হাতটা গলিয়ে দিয়ে রুমাইশার পেটের উপর রাখলো। আধো ঘুমিয়ে থাকা রাশা
সামনের উপর হঠাৎ বাবার হাত দেখতে পেয়ে খলবলিয়ে উঠে রুমাইশার বুকের কাছ থেকে সরে পেটের কাছে চলে এসে বাবার হাত নিয়ে খেলতে শুরু করলো। রাশা জেগে যাওয়াই চটে গেল রুমাইশা। ধমকে সুরে ও বলল, দিলে তো মেয়েটার ঘুম ভেঙে, সরে গিয়ে ঘুমাও। মোটেও আমার গায়ের ওপর আসবা না, পিরিত দেখাতে আসছে। বলেই রাশাকে পেটের কাছ থেকে টেনে নিয়ে বিছানার অন্য কোণে সরে গিয়ে চিত হয়ে শুয়ে রাশাকে নিজের বুকের উপর উপর করে শুয়ে দিল। বাবার হাতটা হাতছাড়া হয় আর মায়ের বাবাকে ধমক দেওয়াই রাশা মন খারাপ করে বাবার দিকে মাথা ঘুরিয়ে ঠোঁট ফুলিয়ে তাকিয়ে রইল। সাফওয়ান মেয়ের দিকে তাকিয়ে নিজের তর্জনীটা ঠোঁটে ছুঁয়ে ইশারা করলো চুপ যাইতে, কিন্তু মেয়ে তো বাবার ইশারা আগামাথা বুঝলই না, উল্টো ফুপিয়ে কেঁদে উঠল। রুমাইশা চোখ যারা বন্ধ করেছিল। রাশার কান্না শুনে চোখ মেলে তাকালো। মেয়ের মুখ থেকে বাবার কথা শুনি নিজের বুকের উপর থেকে রাশাকে নামিয়ে বিছানার উপর ছেড়ে দিয়ে সাফওয়ানের দিকে পেছন ফিরিয়ে অন্যদিকে ফিরল। তারপর মুখে বলল,